শুধু ধাপা নয়, সারা পশ্চিমবঙ্গে লেগেসি ওয়েস্ট এরকম থাকবে না, এটা আমরা একটা ব্যবস্থা করার ডিসিশন নিয়েছি। আজকে যদি আর্থিক পরিকাঠামোর কথা বলি, তাহলে বলতে হয় কলকাতা কর্পোরেশন নিজেদের স্টাফেদের পুরো মাইনে এমনকি পেনশনের জন্য রাজ্য সরকারের মুখাপেক্ষী। প্রতি মাসের শেষে আমরা আমাদের মাথায় টেনশন হয় যে আমরা কর্মচারীদের মাইনে কিভাবে দেব। কেন কলকাতা কর্পোরেশনের অবস্থা হবে? আমি জিজ্ঞেস করতে চাই আমার বিরোধীদের। এত তো বাস স্টপ, ট্রেড লাইসেন্স, প্রপার্টি ট্যাক্স, হোর্ডিং, কমিউনিটি হল, এত কিছু আছে, কিন্তু 15 বছর ধরে শুধু লিকেজ হয়ে গেছে। খুব আনফর্চুনেট। এই কর্পোরেশন একসময় ভারতের অন্যতম স্বাবলম্বী কর্পোরেশন ছিল। 15তম ফিনান্স কমিশন শেষের বছরের টাকা কলকাতা কর্পোরেশন ক্লেম করতে পারেনি। কেন জানেন? কারণ আগের বছরের ইউসি দিতে পারেননি। আমি আপনার মাধ্যমে অধ্যক্ষ মহোদয় আমি জিজ্ঞেস করতে চাই, কেন ইউসি দিতে পারেননি? কারণটা কি? যে কারণে আমরা 15 ফিনান্সের টাকাটা পেলাম না। এর থেকে একটি কর্পোরেশনের অবস্থা সম্বন্ধে আমরা ধারণা করতে পারি। আজকে কলকাতায় নিকাশি ব্যবস্থা ঠিক করতে প্রায় 5,000 কোটি টাকা বিভিন্ন প্রকল্পে খরচা হয়েছে। 1-2 কোটি নয়, 5,000 কোটি টাকা। কি হয়েছে বলতে পারেন? এখনো 2 দিন আগে বৃষ্টি হয়েছে, সমস্ত জায়গায় কোমর অবধি জল। টাকাগুলো গেল কোথায়? মানুষ তো প্রশ্ন করছে। অনেকগুলো পার্কে সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি করেছিলেন, কিন্তু তার কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। ফলে কোনো বিদ্যুৎ উৎপাদনও হচ্ছে কিনা তাও আমরা জানি না। সম্পূর্ণভাবে মানুষের টাকা, সরকারি টাকার অপচয় হয়েছে। রাস্তার অবস্থা আমি আলাদা করে আর কি বলবো। সংবাদ মাধ্যমের বন্ধুরাও এখানে রয়েছেন, প্রায় দিনই তারা দেখান, এবং মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন 5 অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা আমরা ঠিক করব। রাস্তা তো খারাপ রয়েছে। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয় এই প্রশ্ন রাখতে চাই যে রাস্তাগুলো কি কোনো ইঞ্জিনিয়ার দিয়ে করানো হয়নি? কারা করেছে? এমন এমন রাস্তা তৈরি হয়েছে বাটির মতো, দুপাশটা উঁচু, মাঝখানে রাস্তা, মেন রাস্তা একদম নিচু, সেখানে কোমর অবধি জল জমছে। কোনো প্ল্যানিং নেই, কোনো সায়েন্টিফিক ভাবে যে একটা রাস্তা তৈরি হবে সেটার কোনো বিষয় মাথায় দেওয়া হয়নি। আজকে কলকাতা শহর বিভিন্ন ধরনের কারখানা আজকে এখানে ছিল। আমাদের বলা হতো উই আর দ্য ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কিন্তু সেই ঐতিহ্য প্রথমে বামফ্রন্ট এবং তারপরে আগের সরকার তারা নষ্ট করে ফেলেছেন। এবং ইন্ডাস্ট্রি আসবে পরিকাঠামো থাকলে, ইনফ্রাস্ট্রাকচার থাকলে। 15 বছর ধরে তো এখানে কোনো পরিকাঠামো হয়নি। আর পরিকাঠামো হয়নি কেন? আজকে কোন ওয়ার্ডে 80,000 লোক থাকছে, কোন ওয়ার্ডে 18,000। তাহলে আপনারা কি মনে করেন না যে 80,000 যে ওয়ার্ডে লোক রয়েছে পপুলেশন, তাকে ভাঙা দরকার? এখানে বিরোধিতা করার জন্যই কি শুধু বিরোধিতা হবে? আপনি করেননি, বাকি আপনার যারা অন্য বক্তারা তারা সবাই বলেছেন। আজকে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, আপনারা তো সব থেকে বেশি ভালো জানেন। আমি আপনার মাধ্যমে সম্মানীয় বিধায়ক জাভেদ খান বাবুকে বলতে চাই, আপনি কি জানেন না তিলজলাতে কত হয়েছে, কসবায় কত হয়েছে, এন্টালিতে কত হয়েছে? জাভেদ বাবু, আপনার কাছে কি খবর নেই? আজকে হয়তো ওয়ার্ডগুলো ছোট হলে আপনাদের সরকার আর বিগত সরকার হয়তো সার্ভেলেন্স বা একটা সুপারভিশন করতে পারতেন। আপনারা সুপারভিশন করেননি, এটা স্বীকার করুন। আপনাদের যে কাউন্সিলররা অনেক সময় তারা তো সুপারভাইজ করা দূরের কথা, তারা এই দুর্নীতিতে হ্যান্ড ইন গ্লাভস ছিল। আপনারা কিচ্ছু করেননি। আজকে মানুষ যাতে বড় অবধি পৌঁছতে পারে, সুযোগ সুবিধাটা পেতে পারে, এবং আজকে কাউন্সিলর একটা ছোট ওয়ার্ডের যে কাউন্সিলর যে টাকাটা পাচ্ছে, বড় ওয়ার্ডের কাউন্সিলর সেই টাকাই পাচ্ছে।
মেন তো হচ্ছে ডেভেলপমেন্টের কাজ। মাননীয় মন্ত্রী, আজকে সময় পার হয়ে গেছে, 5 মিনিট লাগবে স্যার, 5 মিনিট। সিভিক কমিউনিটি, বেসিক কমিউনিটি, রাস্তা, ড্রেন পরিষ্কার, জল, বাড়ি বাড়িতে জল পৌঁছে দেওয়া, রাস্তার পাশে লাইট, কিছু হয়নি। আমরা তো এসছি 2.5-3 মাস হলো, আপনারও পোর্টাল ছিল, মেয়রকে বলো, মুখ্যমন্ত্রীকে বলো, আমরাও শুরু করেছি মুখোমুখি, গুচ্ছ গুচ্ছ আমরা কমপ্লেন পাচ্ছি, কিন্তু সেই কমপ্লেন আপনারা সুরাহা করেননি। যদি সুরাহা করতেন তাহলে আমাদের কাছে 2.5-3 মাসের মধ্যে এত কমপ্লেন আসতো না। সেম কমপ্লেন, রাস্তা নেই, জল নেই, ইললিগাল বাড়ি তৈরি হচ্ছে, 2.5-3 মাসে তো তৈরি হয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো তার স্টেপ নিয়েছেন। আজকে কিছু কিছু জায়গাতে বলা হচ্ছে কোটা সিস্টেম আছে, সেই ওয়ার্ডে যদি কোনো স্কিমের মানে সুদেওয়া হয়, সেখানে একটা কোটার ব্যাপার আছে, সেখানেও এখানে যদি সেটা আমরা করতে পারি, ওয়ার্ড বাড়াতে পারি, সেখানে জেনুইন কিছু লোকেরা তারা পাবে, সুবিধাগুলো পাবে। আজকে এই যে অ্যাডিড এরিয়াতে তারা কোনো সুবিধা পায়নি, এখানে সেখানে যে কাউন্সিলর হয়েছে তারা আরো বেশি করে সেখানে কাউন্সিলর দেওয়ার উচিত, কারণ সেখানে অ্যাডিড এরিয়াতে মানুষ সুবিধা পাচ্ছে না। ইভেন বেহালাতে কোটি কোটি টাকা KEIIP দ্বারা ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে, কিন্তু সেখানে এখনো স্বচ্ছ ভারত মিশনের কোনো সিস্টেমই নেই। সুতরাং যেটা আমাদের বলার, যে বর্তমানে কলকাতা পৌর নিগমের মোট ওয়ার্ডের সংখ্যা 144। কলকাতার সীমার অধীনে জোকা 1 ও জোকা 2 গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোকে যুক্ত করার পর 2012 সালে কলকাতা পৌর নিগমের ওয়ার্ডের সংখ্যা পুনর্নির্বাস করা হয়। পরবর্তীকালে এই পৌর এলাকার ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা বিন্যাস, বসতির ধরন, ভৌগোলিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে জনসংখ্যা বিন্যাস বিবেচনা করে ওয়ার্ডের সংখ্যারও পুনর্নির্বাস জরুরি হয়ে পড়েছিল। সেই কারণেই এই বিল। এই বিষয়গুলি বিবেচনা করে কলকাতায় উন্নত নাগরিক পরিষেবা প্রদানের লক্ষ্যে কলকাতা পৌর সংস্থার ওয়ার্ডের সংখ্যা বর্তমানের 144 থেকে বৃদ্ধি করে 209 করার এবং সেই সঙ্গে প্রতিটি ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতএব কলকাতা পৌর নিগমের ওয়ার্ডের সংখ্যা 209 হিসেবে নির্ধারণ করার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে একটি বিল পাশের মাধ্যমে কলকাতা পৌর নিগম আইন 1980 সংশ্লিষ্ট সংস্থানগুলি সংশোধন করার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে এবং উল্লিখিত প্রস্তাবটি 6/8/2026 তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। বর্ষায় খানা খন্দে ভরা মালদহের রাস্তা যেন মরণ ফাঁদ। বর্ষা নামতেই রাস্তার বেহাল দশা, খানাখন্দে ভরা এই রাস্তা, প্রায় 5 কিলোমিটার রাস্তা। উত্তর 24 পরগনার বনগাঁ বাগদা সড়কের বেহাল দশা। যে গর্ত রয়েছে, এই গর্ত 44 ইঞ্চি। 12 ইঞ্চি স্কেল, সেই স্কেল কিন্তু প্রায় 8 ইঞ্চি 9 ইঞ্চি এই রাস্তার মধ্যে ঢুকে যাচ্ছে। এই রাস্তায় লাফিয়ে লাফিয়ে হাঁটতে হচ্ছে, যেন ব্যাং লাফানি প্রতিযোগিতা চলছে এই রাস্তা জুড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম ছোটোখাটো ডোবা বা জলাশয়ের আকার নিয়েছে। এই গর্তটা যদি দেখা যায়, প্রায় এটা দেখা যাচ্ছে প্রায় 2 ফুটের ওপর গর্ত।
মুশকিল। ফুট 2 থেকে 3 ইঞ্চি গর্ত। প্রায় 1 কিলোমিটারও বেশি রাস্তা, যে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। ছবিগুলো দেখলেন? কলকাতা থেকে জেলা, রাস্তায় বেরোলেই যত জ্বালা, জায়গায় জায়গায় যন্ত্রণার গাড্ডা, ছোট বড় গর্ত, দুর্ভোগের রোজ নামচা। আপনি কাজে যাচ্ছেন, বাড়ি ফিরছেন, রোগীকে নিয়ে হাসপাতালে দৌড়চ্ছেন, পথে সাবধান, একটু এদিক ওদিক হলেই দুর্ঘটনা। আর বৃষ্টি হলে তো কথাই নেই, জল জমে গাড্ডা যেন মরণ ফাঁদ। একটু বেখেয়ালি হয়েছেন কি গেছেন। এই দেখুন অবস্থাটা। বেখেয়ালে যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটে যেতেই পারে। মারণ ফাঁদ রাস্তা জুড়ে। ভাবছেন আপনি শহর থেকে বেরিয়ে একটু জেলা সফরে যাবেন, তাহলে তো গাড্ডায় পড়া গ্যারান্টি। এই দেখুন, মেসি যেভাবে বল নিয়ে ড্রিবল করতে করতে গোলের দিকে এগোন, ঠিক সেইভাবেই এই রাস্তায় বাইক নিয়ে গেলে আপনাকেও যেতে হবে মেসির মতোই, গর্ত কাটিয়ে ড্রিবল করতে করতে। এই খবরে আমরা আসবো, তবে তার আগে একবার নজর রাখবো বিধানসভায়। বলছেন মুখ্যমন্ত্রী। অত্যন্ত আর্থিক সম্পর্ক রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। প্রায় 100 জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। ভারত সরকার এবং আসাম সরকার এবং নানা সামাজিক প্রতিষ্ঠান, ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন। ছত্তিশগড়, মণিপুর রাজ্যের সেখানকার সরকার ও আসাম সরকারকে সহযোগিতা ঘোষণা করেছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 10 কোটি টাকা আর্থিক সাহায্য আসাম সরকারকে আমরা দেওয়ার জন্য এখানে প্রস্তাব রাখছি এবং আমরা সেটা আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। মহোদয়, আমি দুটো ঘোষণা এখানে করছি। মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে এবং অর্থ দপ্তরের সঙ্গেও আলোচনা হয়েছে। দুটোই আমাদের, একটি প্রাক্তন বিধায়ক কেন্দ্রিক, আরেকটা বর্তমান বিধায়কদের কাজের সুবিধা কেন্দ্রিক। বিষয় হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি বিভিন্ন সময় বিধায়কদের নানা সুযোগ সুবিধা ইত্যাদি বিগত সরকার বৃদ্ধি করলেও প্রাক্তন বিধায়কদের ক্ষেত্রে কোন রকম অর্থনৈতিক সুরক্ষা বা তাদের সহযোগিতা বিগত সরকার করেনি। এবং আমি হয়তো ওই সামান্য টাকা বিগত সরকার তাদের মনে হয়নি দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমি নিজে বেশ কিছু প্রাক্তন বিধায়ককে আমি দেখেছি ভিন্ন ভিন্ন দলের, তারা অত্যন্ত সততা নিষ্ঠা নিয়ে তাদের বিধায়কের কার্যকাল অতিবাহিত করেছেন। আমি এক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলায়, তখন অবিভক্ত মেদিনীপুর, মহিষাদলের প্রাক্তন বিধায়ক দীনবন্ধু বাবুর কে দেখেছি এখনো প্রত্যেক দিন সাইকেল চালিয়ে যাতায়াত করেন, বাজার থেকে আনাজ
জিনিসপত্র যেভাবে কেনাকাটা করেন, লোকের সঙ্গে বসে এক বেঞ্চিতে চা খান। আবার আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, আমাদের বাসন্তীর প্রাক্তন এমএলএ মন্ত্রী ছিলেন সুভাষ নস্কর, তাকে দেখছিলাম যে তিনি স্টেশনে বসে আছেন, রেল স্টেশনে। তাকে একজন সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছে, তাকে বলছেন যে সুভাষ দা আপনি এখানে প্রত্যেকদিন আসেন? বলছে হ্যাঁ আসি, আমি এখানে পাশে সবজির বাজার করি, তারপরে এখানে বসে এই রেলের বেঞ্চিতে বসে একটু চাটা খাই, খবর কাগজ একটু পড়ি টড়ি এখানে হকারদের কাছ থেকে নিয়ে তারপরে বাড়ি চলে যাই। এগুলো দেখার পরে আমার মনে হয়েছে যে এই বর্ষিয়ান প্রাক্তন বিধায়করা, তারা তাদের প্রতি সরকারের কিছু দায়িত্ব কর্তব্য আছে যা বিগত সরকার করেননি। আমি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা তো রাজ্যের মোটেই ভালো নয়, আমাদের সাধ থাকলেও সাধ্যে কুলোয় না। আমি এটার জন্য আমাদের পরের সেশনে আইন আনতে হবে, কারণ অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো এফেক্টটা আগস্ট মাস থেকে তারা পাবেন এরিয়ার সহ। আমাদের প্রাক্তন বিধায়কদের যে চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা ছিল, সেটা বাড়িয়ে আমি ১০,০০০ টাকা করার ঘোষণা করলাম। মাননীয় বর্তমান বিধায়কবৃন্দ, আগে বিধায়করা সরকারি অফিস থেকে কাজ পরিচালনা করতেন, এখন বিধায়কদের নিজস্ব অফিস, মানুষের চাহিদা অনুযায়ী, মানুষের প্রয়োজন অনুযায়ী নিজস্ব অফিস করতে হয়। অনেকে দলের অফিসকে বিধায়ক অফিসে পরিণত করেন, আবার অনেকে দলের অফিসটা দলের জায়গায় রাখেন, বিধায়ক অফিসটাকে বিধায়ক সেবা কেন্দ্র হিসেবে ব্যবহার করেন। আমরা এখানে যে 208 জন জিতেছিলাম, একটা আমাকে ছাড়তে হয়েছে, 207। আমাদের কেন্দ্রীয় নেতারা এবং রাজ্য সভাপতি আমরা বিধায়কদের নিয়ে দলীয় মিটিং করেছিলাম। সেখানে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেকটি বিধায়ক তার নিজের বিধানসভা কেন্দ্রে একটি সেবা কেন্দ্র চালু করবেন, যেটাতে কেবলমাত্র তার বিধানসভার এলাকার জনগণের সঙ্গে বিধায়কের সম্পর্ক থাকবে এবং সেখানে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে যারা তাকে ভোট দিয়েছেন তারাও পরিষেবা পাবে, যারা তাকে ভোট দেননি তারাও পরিষেবা পাবেন। শতাধিক বিধায়ক ইতিমধ্যে সেবা কেন্দ্র আমরা চালু করেছি। অনেক রকম বিরোধী পক্ষ আছেন, আপনারা কি করেছেন আমি জানি না, কেউ হয়তো করেছেন, কেউ ভাবছেন করবেন। এখানে সেবা কেন্দ্র চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়, একটা মিনিমাম ব্যবস্থা লাগে। এক্ষেত্রে আমার দুটো শর্ত বলুন, প্রস্তাব বলুন আছেন, স্পিকার মহোদয়কে এটা দেখে নিতে হবে, এনশিওর করতে হবে। একটা হচ্ছে যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন, সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। আর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা ধুতি পাঞ্জাবি সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বিধানসভার বিশেষ অধিবেশন, এটা আগস্ট মাস থেকে পাবেন। পরের বিধানসভায় আমরা অ্যামেন্ডমেন্ট করে নেব অর্থমন্ত্রীর নেতৃত্বে,
এবং একসঙ্গে আগস্ট মাস থেকে টাকাটা তখন পেয়ে যাবেন। এই দুটো শর্ত আপনাদেরকে পালন করতে হবে এবং অধ্যক্ষ মহোদয়কে এটাকে এনশিওর করতে হবে। যারা পালন করবেন না তাদের জন্য অর্থ দেওয়া হবে না। পরিষ্কার কথা। এই দুটো আমার এই তিনটে ঘোষণা ছিল। আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ধন্যবাদ জানাবো। হর ঘর তেরেঙ্গা 70 লক্ষ জাতীয় পতাকা আমরা বিতরণ করেছি। কোন বিধায়কের জাতীয় পতাকা লাগলে এলাকায় বিতরণ করার জন্য স্থানীয় বিডিও অফিসে বা তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে যে অফিস আছে যোগাযোগ করবেন। এবং আমরা আগে ডাক পেতাম না, এলওপি কেও ডাকতো না। রেড রোডের কর্মসূচিতে তো সবাই ডাক পাবেন, চিঠি এসে যাবে। আর জেলায় জেলায় জেলা শাসক মহকুমা শাসকদেরকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত নির্বাচিত বিধায়ক সাংসদকে স্বাধীনতা দিবসের প্রোগ্রামে মর্যাদার সঙ্গে সম্মানের সঙ্গে ডাকতে হবে, বসাতে হবে। আমি স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে এবারে রাখি বন্ধন আমরা সরকারিভাবে পালন করব। রাখি বন্ধন উৎসব আগে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর করত, এখন যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের সাথে তথ্য সংস্কৃতি দপ্তর যৌথভাবে রাখি বন্ধন উৎসব সরকারিভাবে গোটা রাজ্যে পালিত হবে। আপনার সবাইকে আরেকবার ধন্যবাদ দিয়ে আমি শেষ করেছি। ধন্যবাদ। বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী, সরাসরি দেখছিলেন। আবার ফিরে আসি সেই দুর্ভোগের রোজ নাম চায়, রাস্তার বেহাল দশা। রাস্তা জুড়ে গর্ত। আপনি কলকাতায় থাকুন বা কলকাতা ছাড়িয়ে জেলায় যান, ছবিটা কিন্তু একই রকম। রাস্তায় বেরোলেই জ্বালা, জায়গায় জায়গায় যন্ত্রণার গাড্ডা, ছোট বড় বিভিন্ন মাপের গর্ত। আর একটু যদি অসাবধান হয়েছেন, ব্যাস এই দশা হবে যদি বাইক নিয়ে চলাচল করেন। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ঘাটালের ছবি। ঘাটালেও দেখুন সেই একই রকম, বেশিরভাগ রাস্তাই বেহাল, গর্তে ভর্তি। আর এই রাস্তা নাকি আবার তৈরি হয়েছিল বছর দেড়েক আগে। ভাবছেন যে মাত্র 1.5 বছরে তৈরি রাস্তা, তার কি করে এই দশা হয়? হ্যাঁ, তাই তো হয়েছে, সেইটাই তো ছবিতে স্পষ্ট। ছবি তো কথা বলে, তাই না? এই হাল হয়েছে ঘাটালের রাস্তার, মাত্র 1.5 বছর আগে তৈরি রাস্তার। ঘাটালের কলেজ মোড় থেকে মনোহরপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা বেহাল দশা। এক কথায় রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম ছোটোখাটো ডোবা বা জলাশয়ের আকার নিয়েছে। এই রকম পুরো 5 কিলোমিটার কিন্তু এই অবস্থা। পরপর দেখতেই পাচ্ছেন যে কিন্তু জলাশয়, এক কথায় রাস্তায় কিন্তু একাধিক জলাশয়ে পরিণত হয়েছে, জল জমে রয়েছে। অর্থাৎ যারা বাইক নিয়ে যাচ্ছেন তারা কোন দিকে যাবেন, কিভাবে যাবেন, সেই নিয়ে কিন্তু সমস্যা এবং দুর্ঘটনাও ঘটছে একাধিকবার, এমনই দাবি তুলছেন নিত্যযাত্রীরা। রাস্তার অবস্থা খুবই খারাপ, এখান থেকে গাড়ি যাতায়াত করতে পারছে না, যে যাচ্ছে অসুবিধা হচ্ছে, মানুষেরও সুবিধা অসুবিধা খারাপ হচ্ছে। হ্যাঁ, আমরা চাইছি যে প্রশাসনের কাছে যাতে রাস্তাটা ভালোভাবে বাগানো হোক, হ্যাঁ, এটার প্রতি ধ্যান দেওয়া হোক। বিষয়টা হলো ঘাটাল থেকে মনোহরপুর এই যে 4.5-5 কিলোমিটার রাস্তা 1 বছর আগে মেরামত হয়েছিল, কিন্তু মেরামত করেছে সে মেরামত কীরকম যেমন হয় জানেন, একটা ধরুন পোশাকে যে ছিঁড়ে যায় আমরা কি করি, সে দর্জির কাছে গিয়ে তার টাপ্পি মারি, টাইপ অফ এটাই সেটাই হয়েছে, কিন্তু তার মধ্যেও দুর্নীতি। কলকাতা হলো ফুটবলের শহর, ফুটবল প্রেমীরা থাকেন কলকাতায়। যদি খেলার সময় সুযোগ না পান মাঠে গিয়ে, তাতে কি, রাস্তা তো আছেই। ঠিক যেভাবে মেসি বল নিয়ে ড্রিবল করতে করতে এগোন, নিজেকে মেসি ভাববেন আর এভাবেই ভাঙা রাস্তা পার করবেন।
এবার দেখুন ঝাড়গ্রামের ছবি, বিভিন্ন জেলার ছবি দেখাচ্ছি তো, যে সব রাজ্য জুড়েই বিভিন্ন জেলায় রাস্তার কি অবস্থা। অগস্ট পড়তে না পড়তেই বিভিন্ন রাস্তায় যেন নরক হয়ে উঠেছে, নরক দর্শন হচ্ছে রাস্তায় বেরিয়ে। ঝাড়গ্রামের বানগড়া রাস্তায় খানা খন্দ ভর্তি, স্কেল হাতে রাস্তায় বেরিয়ে পড়েছেন নিউজ 18 বাংলার প্রতিনিধিরা। আমরা একেবারে মেপে দেখছি যে কতটা গভীরভাবে এই গর্ত তৈরি হয়েছে। গত 15 বছরের তৃণমূল জামানায় তৈরি হওয়া এইসব রাস্তা কিভাবে তৈরি হয়েছে সে তো আপনিও বুঝতেই পারছেন এই ছবি দেখে। ঝাড়গ্রাম শহর থেকে বানগড়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল দশা। ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি বানগড়া যাওয়ার যে রাস্তার, সেই রাস্তার উপর। দেখাতে চেষ্টা করবো যে রাস্তার একাধিক জায়গায় গর্তে জল জমেছে এবং গর্ত হয়ে রয়েছে, বড় বড় গর্ত। যে গর্তগুলোর জন্যই মূলত বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। এই রাস্তার যে অংশটা রয়েছে, আমি স্কেলে দেখাতে চেষ্টা করব। এখনই এটা 3 ইঞ্চি 4 ইঞ্চি আরো বেশি যাচ্ছে, আরো বেশি যাবে। প্রায় 10-12 ইঞ্চি করে গর্ত হয়েছে এক একটা জায়গায়। বিভিন্ন জায়গায় এইভাবেই খানাখন্দ হয়েছে, আর যার ফলেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, মানুষের যন্ত্রণা ভোগ আরো বেশি বাড়ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর আগে বেহাল রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়ে গেছে জোর কদমে, জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন, যত রাস্তা আছে সেটা ইউডিএম এর আন্ডারে হোক, পিডব্লিউডির আন্ডারে হোক, সেটাকে ঠিক করতে হবে 10ই অক্টোবরের মধ্যে। এবং আমাদের দপ্তরের মধ্যে যা যা রাস্তা আছে সেগুলো অলরেডি আমাদের প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিকে জানানো হয়েছে, ডিএমদের জানানো হয়েছে, সেই লিস্টও চলে এসছে এবং ডিপিআর করে ইমিডিয়েটলি কাজ শুরু হয়ে যাবে। 3টে লেয়ারে রাস্তা হয়, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যে লেয়ার সেটা তৈরি হয়ে যাবে। টপমোস্ট লেয়ার যেটা বিটুমিনাস লেয়ার সেটা বর্ষার পরে হবে, কারণ বর্ষাকালে সেটা খারাপ হয়ে যাবে।